স্বাগতম শিক্ষার্থীরা, দর্শন বিভাগ সরকারি সাদত কলেজ, করটিয়া, টাঙ্গাইল। আমি মাস্টার শেষ বর্ষ, বাঙালির দর্শন আজকে আমি পড়াবো, আধুনিক এবং সমকাল। আমি পারভিন আক্তার, সহযোগী অধ্যাপক, দর্শন বিভাগ। বাঙালির দর্শন আধুনিক ও সমকাল, এটির কোর্স কোড হচ্ছে 311725। আমার আজকে আলোচ্য বিষয় রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কার। আমরা রাজা রামমোহন রায়কে যেভাবে আমরা চিনেছি, এর আগে আমি রামমোহন রায়ের উপর আরো দুটো ক্লাস করেছি। আজকে আসলে রামমোহন রায় এমন একজন ব্যক্তিত্ব, তাকে নবজাগরণের অগ্রদূত বলা হয়, তাকে বলা হয় আধুনিক যিনি যিনি পৃথিবীর মহৎ মানুষদের মধ্যে তার নাম আসে। তিনি হলো পৃথিবীর প্রথম, ভারত উপমহাদেশের প্রথম আধুনিক মানুষ তাকে বলা হয়। তার কথা আসলে আমরা বলে শেষ করতে পারবো না। আমরা মাত্র 3টি ক্লাস করেছি রামমোহন রায়ের উপরে। আসলে 3টি না, আমরা যদি 30টি ক্লাসও করি এক রামমোহনকে নিয়ে, তাহলে আমাদের শেষ হবে না। যাই হোক, আমাদের আজকে আমরা রামমোহন রায়ের সমাজ সংস্কার পড়ব। রাজা ভারতীয় সমাজের পুনরুজ্জীবনের জন্য পাশ্চাত্যের যুক্তিবাদ, বৈজ্ঞানিক মনোভাব ও মানবতাবাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে সমাজ এবং সমাজের সকল মানুষকে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজা রামমোহন রায় মূলত তার আন্দোলন করেছেন। তিনি তার সংস্কার কাজ করেছেন, অর্থাৎ তিনি পাশ্চাত্যের যুক্তিবাদ হলো তার এখানে, তার যে সমাজ সংস্কার এখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ সংস্কারের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম হচ্ছে রাজা রামমোহন রায়। তিনি সমাজের প্রচলিত নিয়ম এবং কুসংস্কারের বিরুদ্ধে সাহসী ও কালজয়ী পদক্ষেপ নিয়ে তিনি প্রথম এগিয়ে আসেন। মানবতার কল্যাণ চিন্তায় তিনি যে জিনিসটি করেছিলেন, যে সমাজের যে প্রতিষ্ঠিত প্রথা, সেগুলি ছিল বর্ণ প্রথা, অন্ধবিশ্বাস, সন্তানকে গঙ্গা জলে ভাসিয়ে দেওয়া, সতীদাহ প্রথা, তারপরে যেটি হলো কলিন্য প্রথা। এগুলি সবই, এই কুসংস্কারগুলি তিনি দূর করার জন্য প্রয়াসী হয়েছিলেন। রামমোহন রায় আজীবন সমাজ সংস্কারের জন্য বাস্তববাদী, মানবতাবাদী, আধুনিক এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে গেছেন। রাজা রামমোহন রায় তিনি আসলে তার বিরুদ্ধে অনেক কথা আছে, আমরা পরে দেখব, কিন্তু তিনি মূলত আসলে ধর্মকে তিনি অস্বীকার করেননি, বরং ধর্মের যে কিছু শাশ্বত বাণী আছে সেগুলিকে তিনি কিভাবে সেগুলিকে ধরে নিয়ে তিনি কুসংস্কার পূর্ণ যে সমাজ ছিল সেই সমাজে তিনি অবদান রেখে সর্বাত্মক মানবতাবাদী দর্শন তৈরি করেছেন। অর্থাৎ তিনি তার হাতিয়ার ছিল মূলত ধর্ম, কিন্তু ধর্মের যে শাশ্বত বাণী সেটিই তার হাতিয়ার। ধর্মের কুসংস্কার নয়, ধর্মের অপব্যাখ্যা নয়, তিনি সেই ধর্মকেই তার সমাজ সংস্কারে কাজে লাগিয়েছেন। রাজা রামমোহন রায় ব্রিটিশ ঔপনিবেশিক ইংরেজি শিক্ষার প্রভাব, উপনিষদের শিক্ষা, এই দুইয়ের সংমিশ্রণে তৎকালীন হিন্দু সমাজের প্রচলিত বর্ণ প্রথা, শিশু হত্যা, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ প্রভৃতি বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন এবং সমাজ সংস্কারে প্রচলিত একটি ভূমিকা রাখেন। আর রাজা রামমোহন রায় যেসব সংস্কার করেছেন সেগুলির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন এবং পৃথিবী যতদিন আছে ততদিন তিনি এই চিরস্মরণীয় ব্যক্তি হয়েই থাকবেন। তার যে সমাজ সংস্কারে যে গৃহীত যে পদক্ষেপগুলি ছিল সেগুলি আমরা একটু দেখি। প্রথমত সতীদাহ প্রথা বিলুপ্ত, তারপরে বিষয় সম্পত্তিতে, যে অর্থাৎ পারিবারিক সম্পত্তিতে নারীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন, বহু বিবাহ রোধকল্পে জোরালো আন্দোলন, কৌলিন্য প্রথার বিরুদ্ধে আন্দোলন,
আধুনিক শিক্ষার বিস্তার, এবং এখানে আমাদের রাজনৈতিক যে চেতনা সেটিও আসলে সমাজ সংস্কারের মধ্যে আসে না, কিন্তু তিনি আসলে এটি সমাজ সংস্কারের সে সময় যে জাতীয় চেতনা বোধের মানুষের মধ্যে খুবই অভাব ছিল, তিনি সেই জাতীয় চেতনা বোধটিকে জাগাতে চেয়েছিলেন দেশপ্রেমের মাধ্যমে, জাতীয় চেতনা বোধের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ করেছিলেন তৎকালীন সমাজের মানুষকে। রাজা রামমোহন রায় যে তার যে সংস্কার আন্দোলন ছিল, সেখানে তাকে আমাদের প্রথম যে জিনিসটি আসবে সেখানে আসে তার তিনি ব্রাহ্ম সমাজ। কিন্তু ব্রাহ্ম সমাজের কথা বলতে গেলে আমাদের এর আগে একটু ভূমিকা বলতে হবে, সেটি হচ্ছে 1814 সালে তিনি রংপুর থেকে ডিগ্রির সাথে, আমরা আগের ক্লাসে বলেছি, রংপুর থেকে 1814 সালে তিনি কলকাতায় যান, এবং তিনি তখন 1814 সাল থেকে তিনি কলকাতায় স্থায়ীভাবে বসবাস করেন। সে সময় তিনি যে দেখা যায় যে 1814 সালে তিনি সেই কলকাতার কিছু চিন্তাশীল সংস্কার সম্পন্ন কিছু বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে একটি সংগঠন করেন। সংগঠনটির নাম থাকে আত্মীয় সভা। সেই আত্মীয় সভায় বেদান্ত অনুযায়ী একটি উপাসনা করা হতো, এবং সপ্তাহে একদিন সেই বেদান্ত সেখানে তারা পৌত্তলিকতার বিরুদ্ধে বিভিন্ন কথা বলতেন, এবং তারা উপাসনা করতেন এক ব্রহ্মের, এবং তারা ব্রাহ্ম সঙ্গীত গাইতেন। তারপরে সেই আত্মীয় সভার যারা বিশিষ্ট জন ছিল, তাদের মধ্যে মহর্ষি দ্বারকানাথ ঠাকুর, প্রসন্ন কুমার ঠাকুর, কালীনাথ, বৃন্দাবন মিত্র, অন্নদা প্রসাদ ব্যানার্জি, রাজনারায়ণ সেন, তারাচাঁদ চক্রবর্তী, চন্দ্রশেখর এবং বৈকুণ্ঠনাথ মুন্সী প্রমুখের নাম উল্লেখযোগ্য। তারা এই বিশিষ্ট জন, তারা আসলে তখন তারা ছিল মূলত সংস্কার পন্থী বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি, তাদের সমন্বয়ে এই আত্মীয় সভা তিনি গঠন করেন। সেই আত্মীয় সভাতে আসলে দেখা গেছে যে সেই সময়ে তৎকালীন যে রক্ষণশীল হিন্দুদের দ্বারা সেটি ছিল খুবই সমালোচিত, এবং সেখানে আত্মীয় সভা করেছিলেন বলে তাদেরকে দেখা যেত রাজা রামমোহন রায়কে অনেক সময় তারা এক ঘরে করতে চেয়েছে, তার বাড়িতে বিভিন্নভাবে গরুর হাড় ফেলে যেত, তাকে বিভিন্নভাবে তার বাড়িতে মুরগির ডাক দিত, তিনি তার জীবন নাশেরও অনেক সময় চেষ্টা করা হয়েছে এমনও তিনি আশঙ্কা করতেন। তো যাই হোক, সেই আত্মীয় সভা এক সময় 1828 সালে এটা অবশ্য ব্রাহ্ম সভায় পরিণত হয়। ব্রাহ্ম সভা পরবর্তীতে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। রাজা রামমোহন রায়ের যে সংস্কারমূলক আন্দোলন, এখানে ব্রাহ্ম সমাজের ভূমিকা আমরা না বললেই পারি না। রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ ছিল ধর্মীয় এবং সামাজিক সংস্কারের প্রথম গঠনমূলক পদক্ষেপ, এবং ব্রাহ্ম আন্দোলনের মাধ্যমে রাজা রামমোহন রায় হিন্দু সমাজের যে কুপ্রথা, পৌত্তলিকতা, বহু দেবদেবী পূজা, তন্ত্র মন্ত্র, জাতিভেদ প্রথা প্রভৃতি নিরসনে প্রথম এগিয়ে আসেন, এবং তিনি পৌত্তলিকতা ও আচার সর্বস্ব হিন্দু ধর্মকে ব্রাহ্মবাদী ও একেশ্বরবাদী ভাবে প্রতিষ্ঠিত করতে পারলে একস্রষ্টাবাদিতায় শাশ্বতবাদী হিন্দু ধর্মের জাতিভেদ বর্ণভেদ দূরীভূত করবে বলে তার বিশ্বাস জন্মে। অর্থাৎ তিনি যে, আমরা এর আগে বলেছি, তার ধর্ম সংস্কারে তিনি একস্রষ্টাবাদিতায় বিশ্বাসী ছিলেন, এবং তিনি এটা তার মধ্যে আসলো যে আসলে বহু দেবদেবীর ধারণার জন্য হিন্দু ধর্মে এই যে বর্ণ প্রথা, জাতিভেদ প্রথা ইত্যাদি আছে, সেখানে একেশ্বরবাদিতাকে প্রতিষ্ঠা তিনি করতে চাইলেন, এবং রাজা রামমোহন রায় 1828 সালে জোড়াসাঁকোতে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করলেন। কিন্তু এই ব্রাহ্ম সমাজ, আমরা আগেই বললাম, ব্রাহ্ম সমাজ আসলে ব্রাহ্ম সমাজ আগে ছিল না, এটি ছিল আত্মীয় সভা, এবং আত্মীয় সভাটি পরবর্তীতে ব্রাহ্ম সভা হয় তার এরই ধারাবাহিকতায়, এবং তারই পরে এটি ব্রাহ্ম সমাজে রূপান্তর হয়। সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথা, আমরা একটা ছবি দেখছি, দেখো এখানে, যে এখানে কিছু লোক দাঁড়িয়ে আছে, একজন মৃত পুরুষের সাথে একজন নারীকে এখানে
পোড়ানো হচ্ছে। এই যে সতীদাহ প্রথা, রাজা রামমোহন রায়ের প্রথম মানে সমাজ সংস্কারের জন্য তার প্রথম পদক্ষেপ হচ্ছে সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথাটা কি জিনিস আমরা একটু আমাদের একটু জানতে হবে। সে সময় আমরা যে হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থগুলি, সেখানে দেখা যায় যে অতীতে এখানে স্বামীকে, পুণ্যবতী নারীরা স্বামী মারা গেলে তাদের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হতো বলে তারা সহমরণের পথকে স্বইচ্ছায় তারা সহমরণকে বেছে নিত। পরবর্তীতে আবার দেখা গেছে যে হিন্দু ধর্মে একটি গ্রন্থ আছে, পাণ্ডুর যে স্ত্রী মাদ্রি, সে সহমরণে স্বইচ্ছায় গেছে স্বামীর সাথে, পাণ্ডুর সাথে সে দ্বিতীয় স্ত্রী ছিল, সে সহমরণে গেছে। এগুলিকে আসলে কালক্রমে এটি হিন্দু ধর্মের একটি বিশ্বাস জন্মে যে এটি তখন তারা দু একজন নারী হয়তো গেছে, কিন্তু সেখান থেকে তারা সেই অমানবিক যে সতীদাহ, এটাকে সহমরণকে তারা আসলে সতীদাহ প্রথা, এটা কালক্রমে চলে আসলো হিন্দু সমাজে। এবং এই সতীদাহ প্রথাকে তারা মনে করতো যে পুণ্য কাজ, সতীদেরকে মৃত স্বামীর সাথে তাকে জ্বলন্ত চিতায় পুড়িয়ে মারত। এটাই হলো সতীদাহ প্রথা। সেই সতীদাহ প্রথা এখানে রাজা রামমোহন রায়কে আমরা প্রথমত দেখতে হবে যে সতীদাহ, অধ্যাপক দিলীপ কুমার বিশ্বাস একজন ভারতীয় একজন অধ্যাপক, তিনি বলেছেন যে এই সতীদাহ প্রথা বিলোপের জন্য রামমোহন রায় প্রথমত 3টি কাজ করেন। প্রথমত বাংলা এবং ইংরেজি ভাষায় তিনি বহু লেখালেখি করেন, তার পত্রিকাতে, তার বিভিন্ন গ্রন্থে তিনি বিভিন্ন ভাবে এর বিরুদ্ধে লেখালেখি শুরু করেন। দ্বিতীয়ত ছিল যেটি, তিনি এই সংবাদপত্রের মাধ্যমে একটি আন্দোলন গড়ে তোলেন, সাধারণ মানুষকে সাথে এটি একটি আন্দোলন গড়ে তোলেন, চিন্তা ভাবনা, এটা হলো তাদের যৌক্তিক চিন্তার একটি আন্দোলন। এবং তৃতীয়ত যে সহমরণে যে যারা স্বামীর চিতায় যেত, তাদের সেই নারীদেরকে, সে ইচ্ছুক নারীদেরকে নিবৃত করতে চেয়েছিলেন। তো এই সহমরণ প্রথার বিরুদ্ধে আন্দোলন, যেটি তখন দেখা যেত যে রাজা রামমোহন রায় দেখেছেন তার বাবার মৃত্যুর 8 বছর পরে তার ভাই খুব অল্প বয়সে জগনমোহন রায় মারা গেছেন, এবং তার যুবতী স্ত্রীকে দেখা গেছে জোর করে ধূত্রার বিষ খাইয়ে, তারপরে বিভিন্নভাবে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যে তাকে করে একটু তার জ্ঞানটাকে একটু লোপ করে তাকে করে চিতায়, জ্বলন্ত চিতায় দেওয়া হতো। সে যখন চিৎকার করত, তাকে জোর করে কিছু লোকজন বেঁধে রাখতো, এবং আশেপাশে তার চিৎকারটি যেন কারো কানে না যায়, এই জন্য তার পাশে বিভিন্ন লোক বাজনা বাজাতো, বিভিন্ন গান, জোরে জোরে গান বাজনা বাজাতো, ঢোল বাজাতো। এটা তার রামমোহনের মনে হলো যে এটি একটি খুবই পৈশাচিক একটি কাজ, এবং এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে 1818 সাল থেকে রামমোহন বিভিন্ন জনমত গড়ে তোলেন, এবং ধর্মশাস্ত্রের ব্যাখ্যা সহ তিনি এই পৈশাচিক প্রথা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে একটি ব্রিটিশ সরকারের কাছে তিনি একটি আবেদন করেন। এবং সে সময় এর আগে আমাদেরকে আরো আসলে আমি আগেই বলেছি, রাজা রামমোহন রায়ের যে সমাজ সংস্কার, এটি আসলে তো মূলত ধর্ম সংস্কার। তাকে নিয়ে আমরা তাকে নিয়ে আমরা অনেক অনেক কথা বললেও শেষ হবে না, 30টি ক্লাসেও আমরা তাকে শেষ করতে পারবো না, তার পড়া তাকে আমরা জানতে পারবো না, তিনি এত কাজ করেছেন। 1829 সালে আমরা একটু আগে বলতে হয় যে লর্ড কর্নওয়ালিস এসেছিলেন যখন, তিনিও দেখেছেন এই সতীদাহ প্রথা, কিন্তু তিনি তখন হিন্দু জনগণের বিপক্ষে যেতে চান নাই। তারা ইংরেজ ছিল, তারা আসলে যেতে ভয় পেত যে এখানে আসলে গেলে পরে যে যদি আমরা এখানে এভাবে যাই তাহলে আমাদের হয়তো এখানে, তারা যেহেতু তারা ভিনদেশী ছিল, তারা একটি উপমহাদেশের শাসন ব্যবস্থা আমাদের উপরে তাদের একটি শাসন ব্যবস্থা ছিল, তারা আসলে এখানে হিন্দু ধর্মমতের তখন সমাজ গোষ্ঠী, তৎকালীন সমাজের বিপক্ষে তারা যেতে চাননি লর্ড কর্নওয়ালিস। পরবর্তীতে 1829 সালে 4 ডিসেম্বর লর্ড বেন্টিক সতীদাহ প্রথা
উচ্ছেদ আইন প্রণয়ন করেন এবং এর বিরুদ্ধে দণ্ডাদেশ জারি করেন। দণ্ডাদেশ বলতে তিনি এভাবে বললেন যে কোনো সতী গর্ভবতী, কোনো সতী যদি মানে কোনো নারীকে যদি বিধবা স্বামীর সাথে আগুনে চিতায় পোড়ানো হয়, তাহলে তাকে তার সম্পত্তি ব্রিটিশ সরকার নিবে। এবং তখন তবে লর্ড, আমরা একটু পুরো ফিরে যাই, লর্ড কর্নওয়ালিস যেটা করেছিলেন যে কোনো গর্ভবতী নারী বা শিশু, যার একেবারে ছোট বাচ্চা শিশু পুত্র আছে, সেসব নারীকে আসলে পোড়াতে দিত না। কিন্তু পরবর্তীতে লর্ড বেন্টিক এটিকে আসলে এই সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি উচ্ছেদ আইন প্রণয়ন করেন, এর বিরুদ্ধে দণ্ডাদেশ জারি করেন। দণ্ডাদেশ বলতে যে এর বিরুদ্ধে যদি কেউ এখানে পোড়ানো হয়, তাদেরকেও তার বিরুদ্ধে ব্রিটিশ সরকার ব্যবস্থা নেবে। এবং 1829 সালের 4 ডিসেম্বর লর্ড উইলিয়াম বেন্টিক সপ্তদশ বিধি নামে একটি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে বর্বর সতীদাহ প্রথাটাকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেন। এই আইনি কার্যক্রম গৃহীত হয় মূলত রাজা রামমোহন রায়ের একান্ত চেষ্টা এবং তার মতাদর্শে অনুপ্রাণিত মানবতাবাদী কিছু সহযোগী বা মানুষের সামাজিক আন্দোলনের প্রেক্ষিতে। এই আইনের বিরুদ্ধে তারপরে যখন লর্ড উইলিয়াম বেন্টিক এই আইনটি করলেন, কিন্তু তৎকালীন যে গোঁড়া হিন্দু সমাজ, তাদের দেখা গেল যে প্রায় 800 গোঁড়া হিন্দুর স্বাক্ষরিত একটি প্রতিবেদন তারা আবার এর কাছে, তখন তৎকালীন যে লর্ড বেন্টিকের কাছে জমা দিলেন। তারা গভর্নর ছিলেন, তাদের কাছে জমা দিলেন। ধর্মসভা নামে তারা ধর্মকে রক্ষার জন্য একটি গোঁড়া, তারা এই সতীদাহ প্রথা রদের জন্য একটি আবেদন করেন। কিন্তু রাজা রামমোহন রায় তার যুক্তি দিয়ে দেখান যে এটা সম্ভব না। তখন তারা আবার বিলেতের প্রিভি কাউন্সিলে একটি আবেদন করে। তো তখন তারপরেও রাজা রামমোহন রায়ও সেখানে যুক্তি দিয়ে দেখিয়েছেন এবং তার যে তিনি চরমপন্থী হিন্দুদের যে আপিল বরখাস্ত হয়, সেটা রামমোহন রায়ের বিভিন্ন লেখার জন্য তিনি, ফলে চিরদিনের জন্য এই সতীদাহ প্রথা বন্ধ হয়। এখানে এই যে সতীদাহ প্রথা, আসলে এই সতীদাহ প্রথা আসলে এমন একটি আইন যা হিন্দু নারীদের জন্য একটি ভয়ঙ্কর একটি জিনিস, যে জীবিত নারীদেরকে তারা স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। এটা ভাবতে গেলেও আজকে আমাদের ভয় লাগে। সেটি সমস্ত সেই এই সতীদাহ প্রথা, নিষ্ঠুর প্রথা, কুপ্রথাকে বন্ধ করেন শুধুমাত্র রামমোহন রায়। এবং রামমোহন রায় দেখলেন যে সে সময় হিন্দু, যে যদি কোনো ধনবান ব্যক্তি মারা যেত, তৎকালীন হিন্দু সমাজের লোকরা তাদেরকে, বিধবাদেরকে পুড়িয়ে মারতো, কিন্তু একটি অসৎ উদ্দেশ্যে, সেটি হলো তার সম্পত্তি অধিকারের জন্য, সম্পত্তিকে নেওয়ার জন্য। তো রামমোহন রায় আসলে দেখলেন যে না, এটা আসলে সম্ভব না। অশিক্ষা, প্রাচীন সংস্কার এবং অসহনীয় যে প্রথা, সে প্রথার বেড়া জালে তৎকালীন নারী সমাজের জীবন ছিল আসলে অস্ত্রের পৃষ্ঠে বাঁধা। নারীর যে স্বাভাবিক চলার পথ, সেটি ছিল আসলে তৎকালীন সমাজের কিছু নিয়মের বেড়া জালে আটকানো। এই এই যে কুপ্রথা, কুরীতি এবং এই নিষ্ঠুর প্রথা রামমোহনের বিবেককে ভীষণভাবে নাড়া দেয়। এজন্য তিনি একটি 1823 সালে হিন্দু নারীদের অধিকারের উপর হস্তক্ষেপ সম্বন্ধে একটি গ্রন্থ রচনা করেন। এবং হিন্দু নারীরা যাতে পিতার সম্পত্তি বা স্বামীর সম্পত্তিতে অধিকার পায়, এজন্য তিনি এমন কিছু শাস্ত্রীয় ব্যাখ্যা ও প্রবল যুক্তি তুলে ধরেন। এবং তিনি এটি দেখান যে আসলে বিধবা নারীর এজন্যই সম্পত্তিতে দরকার, যে তার স্বামী মৃত্যুর পর তাকে স্বাধীনভাবে বাঁচতে হবে, এজন্যই তার স্বামীর সম্পত্তিতে অধিকার দরকার। রামমোহন রায় এটি তার আন্দোলনের ক্ষেত্রে তার এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
রামমোহন রায় দেখলেন যে সমাজের যে বিধবা বাল্য বিবাহ, তিনি দেখলেন যে আসলে সে সময় ছেলে মেয়ে সবাইকে খুবই অল্প বয়সে বিয়ে দেওয়া হতো, এবং এই অল্প বয়সে বিয়ের জন্যই আসলে যত কিছু তার অধিকার সম্পর্কে তার মানে অধিকারকে হরণ করা হতো। এই জন্য রামমোহন এই বাল্য বিবাহের বিরুদ্ধেও তৎপর ছিলেন। রামমোহন রায়ের একটি উল্লেখযোগ্য আন্দোলন হলো কৌলিন্য প্রথা। এই কৌলিন্য প্রথাটা কি জিনিস? কুলীন অর্থ হলো উচ্চ বা সম্ভ্রান্ত বংশজাত। মানে কুলীন বা যেটা আমরা অ্যারিস্ট্রোক্রেট বলি বা বলি সম্ভ্রান্ত বংশ, যারা বংশ পরম্পরায় এই সামাজিক সম্মান ভোগ করত এবং ঐতিহ্যগতভাবে নিজেদের সামাজিক অবস্থান এবং কুল পরিচিতি ধরে রাখতে বদ্ধপরিকর ছিল। অর্থাৎ এই সম্ভ্রান্ত বংশজাতরা হিন্দু সমাজে, আমরা আগেই বলেছি, জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা খুব প্রবল ভাবে আছে। এই কৌলিন্য প্রথা আসলে কুলীন ব্রাহ্মণদের মাঝে বহু বিবাহের প্রচলন ঘটায়। কৌলিন্য প্রথার জন্য দেখা যাচ্ছে যে সে সময় নিচু বর্ণের হিন্দুরা তাদের সমাজচ্যুত হওয়ার আশঙ্কায় অল্প বয়স্ক মেয়েদেরকে মৃত্যু পথযাত্রী পুরুষের সঙ্গে বিবাহ দিত। কুলীন ব্যবসায়ীরা বিবাহের জন্য এককালীন পণ এবং পরবর্তীকালে বিভিন্ন উপলক্ষে অর্থ লাভের আশা করতেন। অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের একটা ছিল যে হিন্দু সমাজে এই কুলীন পুরুষেরা বিয়ে করতো অল্প বয়সী মেয়েদেরকে, এবং সেটি হলো তাদেরকে, তারা বলতো তোমাদেরকে বিয়ে করলে তোমরা কুলীন হয়ে যাবে, তোমরাও তখন ব্রাহ্মণ হবে। কৌলিন্য প্রথা এই যে হলো তারা এখানে মেয়ের বাবার কাছ থেকে প্রচুর অর্থ নিত, এবং এটা দেখা যেত যে এটি একটি ধারাবাহিকতায় পরিণত হয়, একটি সামাজিক একটি প্রচলন হয়ে যায়। কৌলিন্য প্রথা থেকে সৃষ্টি হয়েছিল মেয়েকে উচ্চ বর্ণে পাত্রস্থ করার একটি কুরীতি, এবং এর পরিণাম ছিল আসলে বহু বিবাহ। একজন কুলীন ব্রাহ্মণ বহু কন্যার পানি গ্রহণ করতেন, অর্থাৎ অনেক মেয়েকে তিনি বিয়ে করতেন। তাছাড়া এই প্রথার ফলে তৈরি হয়েছিল বর্ণ বৈষম্য, যা এই জন্যই তিনি, রাজা রামমোহন রায়, কুলীন প্রথাকে নিবৃত, কুলীন প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছেন। তিনি বহু বিবাহের নিষিদ্ধের দাবিতেও সোচ্চার ছিলেন। হিন্দু ধর্মে যে এই যে হলো কুলীন প্রথা, আমরা বললাম যে কুলীন প্রথা একসময় যে কুলীনদের থেকে বিয়ে দিতে হবে, এবং কুলীন প্রথা আস্তে আস্তে সমাজের একটি প্রচলিত রীতিতে পরিণত হয়। তো রামমোহন আসলে দেখিয়েছিলেন যে হিন্দু ধর্মে আসলে বহু বিবাহের কোনো রীতি নাই, কারণ একজন, এই জন্যই তিনি আসলে মানে ধর্মশাস্ত্রকে ব্যাখ্যা করে পুরুষদেরকে বহু বিবাহ থেকে নিবৃত্ত করতে চেয়েছেন। তবে তিনি দেখিয়েছেন যে আসলে প্রাচীনকালে কোনো স্ত্রী যদি বন্ধা হতো, কোনো ব্যভিচারিণী হতো, তাহলে পুরুষ আবার পুনরায় বিয়ে করতে পারত বলে তিনি এটি মত দিয়েছিলেন। তার আন্দোলনের আসলে মূল যে জিনিস, সেটি হলো আধুনিক শিক্ষার প্রসার ঘটানো। রামমোহন রায় একটি জিনিস, তার যে লেখনী, তার যে সমাজ সংস্কার, তার যে উন্নত চিন্তা ভাবনা, সেটি আসলে তিনি দেখলেন যে, আমরা আগে বলেছি রামমোহন রায় অন্তত পক্ষে 10টি ভাষায় পারদর্শী ছিলেন। তিনি খুব ছোটবেলাতেই আরবি, ফার্সি, সংস্কৃত 3টি ভাষায় তিনি দক্ষ ছিলেন। পরবর্তীতে তিনি ইংরেজি এবং যেসব ভাষাগুলি, হিব্রু, তিনি সব ভাষা তিনি অধ্যয়ন করেছেন। তিনি ভাষায় তার অতিরিক্ত দখল ছিল। তিনি দেখলেন যে আসলে রামমোহন রায়ের মানে সমাজে যে এত কিছু, মানুষের বর্ণ প্রথা, জাতিভেদ প্রথা, এটা আসলে মূল কারণ হচ্ছে তার অজ্ঞতা। এই অজ্ঞতা এবং জড়তা, এবং দেখা যাচ্ছে যে কিছু মানুষ হলো বেদান্ত যে ধর্মশাস্ত্রকে, সংস্কৃত ধর্মকে তারা সাধারণ মানুষের এটি বোধগম্য ছিল না। তিনি এই সংস্কৃত যে ধর্মশাস্ত্র, তাকে তিনি আসলে অনুবাদ করতে চাইলেন। রামমোহন রায় আসলে জাতিকে, যিনি পাশ্চাত্য শিক্ষা, তিনি দেখালেন যে শিক্ষা এবং যুক্তিবাদের মাধ্যমেই আসলে একটি জাতিকে জড়তা এবং অজ্ঞতা থেকে দূর করা সম্ভব।
তার শিক্ষা বিস্তারের মূল যে জিনিস ছিল সেটা হলো পাশ্চাত্য শিক্ষার সঙ্গে পাশ্চাত্যের যে একটি সমন্বয় ঘটানো। অর্থাৎ তিনি দেখেছিলেন যে সমাজে রামমোহন রায়ের শিক্ষা বিস্তারের মূল লক্ষ্য ছিল দেশবাসীকে বাস্তব জগতের উপযুক্ত করে গড়ে তোলা, অর্থাৎ বিশ্ব যাতে এই ভারতীয় উপমহাদেশের মানুষ দাঁড়াতে পারে, এই জন্য তিনি উন্নতির পথকে, প্রগতি এবং উন্নতির পথকে চালিত করতে চেয়েছিলেন। শিক্ষা বিস্তারের তার কিছু পদক্ষেপ ছিল, সেই পদক্ষেপগুলি হলো, প্রথমত তিনি যে বেদান্ত, আমরা একটু বলি, একটু আসলে আমি বেদান্ত কথা বলতে হয়, বেদান্ত সে সময় সংস্কৃতে লেখা ছিল, এবং বেদান্ত যখন শূদ্র সম্প্রদায়ের কেউ যখন উচ্চারণ করতো তার জিহ্বা কেটে দেওয়া হতো, এবং এই বেদান্তগুলি আসলে নিচু শ্রেণীর লোকরা পড়তে পারতো না, সংস্কৃত ভাষায় লেখা ছিল। তিনি এই জন্যই এই বেদান্ত যাতে সহজ হয়, বেদান্ত আসলে অনেক বড় এবং অনেক কঠিন, অনেক বিস্তৃত একটি ধর্মগ্রন্থ, তিনি এই বেদান্তকে ছোট করে ফেললেন বেদান্ত সার। হ্যাঁ, বেদান্তকে তিনি মানে বিভিন্ন ভাবে অধ্যয়ন করে বেদান্ত সার একটি গ্রন্থ রচনা করেছেন, এবং সেখানে বেদান্ত সারকে তিনি ছোট করে আনলেন এবং তার মূল বেদান্তের যে মূল জিনিস সেটা সেখানে আনলেন। এবং তিনি এই বেদান্তকে যেটা করলেন যে এই বেদান্তকে তিনি ছোট করে তিনটি অংশে ভাগ করলেন। সেটি হলো ঈশোপনিষদ, কশোপনিষদ এবং মুন্ডকোপনিষদ, এগুলো তিনি ইংরেজিতেও রচনা করেছিলেন। তারপরে তিনি মূলত সচেতন করার জন্য যে বাংলা ভাষায় তিনি সংস্কৃত উপনিষদগুলিকে অনুবাদ করেছিলেন, যাতে সাধারণ মানুষের সেটি বোধগম্য হয়। এবং সমাজের মানুষকে তিনি সচেতন করার জন্য নিজের দেশকে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য তিনি ইংরেজি শিক্ষার উপরে মূলত গুরুত্ব দিয়েছিলেন। অর্থাৎ তিনি দেখিয়েছিলেন যে আসলে সমাজের মানুষ শুধুমাত্র, ইংরেজরা তখন দেখেছিলেন যে ভারতীয় উপমহাদেশে তখন ইংরেজ শাসন চলছিল, তো ইংরেজদের সাথে আসলে যখন আমরা যদি ভাষাগত আমাদের দক্ষতা না থাকে, বা আমাদের শিক্ষা যদি ইংরেজি শিক্ষা আমাদের না থাকে, তাহলে আমরা ইংরেজরা আমাদের কোনো জায়গায় বসতে দিবে না, কোনো কিছু করতে দিবে না। এই জন্য তিনি প্রথম হলো দেশকে উন্নতির শিখরে নেওয়ার জন্য তিনি বুঝেছিলেন যে ইংরেজি আমাদেরকে শিখতে হবে, এই জন্য তিনি ইংরেজি শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছিলেন। রামমোহন রায় যে আরো তিনি দেখেছিলেন যে আসলে এদেশের মানুষ, আমাদের ভারতীয় উপমহাদেশে তখন শুধুমাত্র সংস্কৃত পড়ানো হতো, আর কিছু না, কিন্তু তিনি হলো যে ইতিহাস, বিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, রসায়ন, চিকিৎসা শাস্ত্র, এগুলি সবই যাতে ইংরেজিতে পড়ানো হয়, এটা তিনি প্রস্তাব করেছিলেন ব্রিটিশ পার্লামেন্টে, এবং সেটি ব্রিটিশ পার্লামেন্ট থেকে প্রথমে রাজি হয়নি, পরবর্তীতে এটি ব্রিটিশ পার্লামেন্ট এটিকে রাজি হয়েছিল, এবং এটা প্রস্তাব পাঠ হয়েছে, তার প্রস্তাবটি অনুমোদন হয়েছিল, এবং এভাবে তিনি আসলে কুসংস্কারের অতল গহ্বর থেকে মানুষকে উদ্ধার করতে চেয়েছিলেন। রামমোহন রায় যে প্রথম এদেশের ব্যক্তি যিনি ইংরেজি শিক্ষার বিস্তারে একটি বিশেষ ভূমিকা পালন করেন বা প্রধান ভূমিকা পালন করেছিলেন। তিনি শিক্ষা বিস্তারের জন্য অ্যাংলো ওরিয়েন্টাল স্কুল নামে একটি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেছিলেন, পরবর্তীতে এটি পূর্ণেন্দু একাডেমি নামে পরিচিত হয়েছিল। এবং 1817 সালে রামমোহন রায়ের প্রচেষ্টায় হিন্দু কলেজের প্রতিষ্ঠা হয়, পরবর্তীতে এটি প্রেসিডেন্সি কলেজ, বর্তমানে এটি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় নামে সুপ্রসিদ্ধ আছে। 1826 সালে তিনি বেদান্ত শিক্ষার লক্ষ্যে কলকাতায় গড়ে তোলেন একটি বেদান্ত কলেজ। 1830 খ্রিস্টাব্দে আলেকজান্ডার ডাফকে অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বা স্কটিশ চার্চ প্রতিষ্ঠার ব্যাপারে তিনি সহায়তা করেছিলেন। এছাড়া তিনি যে আরো মানে তিনি বিভিন্ন যাতে ভারতীয় উপমহাদেশের জনগণ যাতে শিক্ষিত হতে পারে, তিনি বিভিন্ন ভাবে তাদেরকে অর্থ সাহায্য করতেন। রাজা রামমোহন রায়কে আসলে এখন আমরা যেটা বলবো, আমরা দেশাত্মবোধের ধারক। আসলে সে সময়
রাজনৈতিক যে সচেতনতা সেটি ভারতীয় উপমহাদেশের মানুষের ছিল না। সে ব্রিটিশ শাসন, ব্রিটিশরা আমাদের উপনিবেশিক শাসন ছিল, তারা আমাদের দেশ থেকে শাসন করে সমস্ত কিছু নিয়ে যেত। তো তিনি আসলে চেয়েছিলেন যা তার যে বিভিন্ন পত্রিকা আছে, আমাদের আরেকটু বলতে আমি ভুলে গেছি যে তিনি তার শিক্ষা বিস্তারের জন্য তিনি বিভিন্ন লেখালেখি করতেন। তার তার একটি পত্রিকা ছিল সংবাদ কৌমুদি, এটি বাংলা ভাষায় লেখা ছিল এবং ফার্সি ভাষায় মিরাতুল আকবর, এবং ব্রাহ্ম যে তার যে ধর্ম প্রচারের জন্য একটি ব্রাহ্ম সংবাদ, তার একটি পত্রিকা ছিল। কিন্তু তিনি আসলে এই পত্রিকাতে প্রচুর লেখালেখি করতেন যাতে মানুষের মধ্যে, জনগণের মধ্যে একটি অধিকার বোধ, একটি সচেতনতা বোধ তৈরি হয়। তিনি চেয়েছিলেন আসলে মানুষকে যে তার মধ্যে জাতীয়তা বোধ তৈরি করতে। তিনি রাজনৈতিক অধিকার সম্পর্কে এখানে তার সংবাদপত্রে তুলে ধরতেন এবং তিনি দেখাতেন যে বিশ্বের বিভিন্ন মানুষ কিভাবে আন্দোলনের মাধ্যমে নিজের দেশকে উদ্ধার করেছে এবং স্বদেশীদের অংশগ্রহণের জন্য তিনি একটি ভূমিকা পালন করতেন এই লেখালেখির মাধ্যমে। 1833 সালে তার লেখালেখির ফলে ভারতীয় সরকারের উচ্চ পদে নিয়োগের সুবিধা দিয়ে নতুন আইন প্রয়োগ করা হয় এবং বিভিন্ন সময় তিনি ব্রিটিশ সরকারের উপর মহলে নানান ইস্যুতে তার অসম্মতি এবং অস্বীকার পত্র জানিয়ে প্রেরণ করেন। সেসব অসম্মতি ও অস্বীকারের সাথে ভারতবর্ষের জনস্বার্থ সরাসরি জড়িত ছিল এবং তিনি চেয়েছিলেন যে তার তার আরো কিছু ছিল যে তিনি আসলে সবাইকে চেয়েছিলেন একটি জাতীয়তাবাদের যে চেতনাবোধ মানুষের মধ্যে তৈরি করতে, যা যা হলো যা মূলত স্বদেশী আন্দোলনে পরিণত হয়েছিল একসময়। তিনি এটি মানুষের মধ্যে ঢুকাতে পেরেছিলেন যে হয়তো তিনি আসলে খুব অল্প দিন জীবিত ছিলেন, তিনি পারেননি তার জীবিত অবস্থায় এটি দেখে যেতে, কিন্তু তিনি সেই রাজনৈতিক যে দেশাত্মবোধটা সেটি তিনি মানুষের মধ্যে তৈরি করে দিয়ে যেতে পেরেছিলেন। অভিযোগ, আমরা রামমোহন রায়ের এতক্ষণ অনেক কিছু শুনলাম সমাজ সংস্কারে, আসলে আমরা এত অল্প সময় আমরা রামমোহন রায় সম্পর্কে কিছুই বলতে পারবো না, কিন্তু তার বিরুদ্ধে তারপরও আমরা মানে কয়েকটি অভিযোগ আছে। গোঁড়া হিন্দুরা তাকে হিন্দু ধর্মের বিনাশকারী বলে অভিযুক্ত করেন, কিন্তু রামমোহন রায়কে বলেন যে তারা ধর্মকে তিনি একেবারেই বিনাশ করেছেন, তাকে একঘরে করতে চেয়েছিলেন। সরি, হ্যাঁ, তিনি যেটা বলেছেন যে আসলে আমি হিন্দু ধর্মকে আক্রমণ করিনি, আমার আক্রমণের লক্ষ্যস্থল ছিল কুসংস্কার এবং গোঁড়ামি। তারপরে সরি তার বিরুদ্ধে হ্যাঁ, আমি একটু অসুস্থ। যাই হোক, আমরা যেটা বললাম যে রামমোহন রায় হিন্দু ধর্মের বিনাশকারী বলে যারা তৎকালীন রক্ষণশীল হিন্দুরা তাকে বলেছেন, কিন্তু আসলে রামমোহন রায় নিজেই বলেছেন যে আসলে আমার হিন্দু ধর্মকে আমি আক্রমণ করিনি, আমি আক্রমণ করেছি হিন্দু ধর্মের কুসংস্কার এবং গোঁড়ামিকে। আবার কেউ কেউ রামমোহনকে নীল চাষের সমর্থক বা জমিদার প্রথার সমর্থক বলেছেন। তৎকালীন সময়ে নীল চাষের আমরা দেখেছি যে ভারতীয় ব্রিটিশরা ভারতীয়দেরকে দিয়ে নীল চাষ করাতো জোর করে। তো এবং তিনি বলেছেন আসলে তিনি নীল চাষকে সমর্থন করেছিলেন একটি ভিন্ন কারণে, কিন্তু নীলকর সাহেবদের যে অত্যাচার তার বিরুদ্ধে তিনি প্রচুর লেখালেখিও করেছেন। আর তার বিরুদ্ধে আরেকটু অভিযোগ আছে যে তাকে বলা হয় যে তিনি তার আন্দোলনের ক্ষেত্রে তিনি মধ্যবিত্ত শ্রেণীর উপর অতিরিক্ত নির্ভরশীল ছিলেন এবং নিচু তলার মানুষকে তার সংস্কার আন্দোলনের মধ্যে তিনি সংযুক্ত করতে পারেননি। আবার তিনি আসলে তাকে বলা হচ্ছে যে তিনি একাডেমিক এক ধরনের, তার আন্দোলনটি পরিচালিত হয়েছে এক ধরনের একাডেমিক পথ ধরে। এই আন্দোলন আসলে সাধারণ মানুষ বা নিচু শ্রেণীর মানুষের পক্ষে বোঝা সম্ভব ছিল না। এটি তার বিরুদ্ধে বিভিন্ন যারা তার অভিযোগটা বলছেন। এবং ইতিহাসবিদ, মার্কিন একজন ইতিহাসবিদ আছেন ডেভিড কফ এবং ডক্টর মজুমদার,
তিনি রামায়ণ মজুমদার বলা হচ্ছে ওনাকে। তো তিনি যেটা বলেছেন যে তিনি হিন্দু ধর্মের আসলে তিনি সংস্কার করতে গেলে তিনি ধর্মশাস্ত্রগুলির উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলেন। তিনি আবার দ্বিতীয়ত সংস্কৃত ভাষা ও দেশীয় শিক্ষার প্রতি তিনি আসলে অশ্রদ্ধা জ্ঞাপন করেছেন। আসলে সংস্কৃত ভাষা ও দেশীয় শিক্ষার প্রতি তিনি অশ্রদ্ধা এটি জ্ঞাপন করেছেন, এটি আসলে আমরা বলতে পারি না এই জন্যই যে সংস্কৃত ভাষা এবং দেশীয় শিক্ষা তো আসলে আছেই, তিনি চেয়েছিলেন নতুনকে গ্রহণ করতে, এটি আসলে তার ধ্যান ধারণার মূল লক্ষ্য ছিল। হিন্দু ধর্মের বিভিন্ন কুসংস্কারের কথা তিনি বলেছেন, কিন্তু তিনি আসলে জাতিভেদ প্রথা, বাল্য বিবাহ, বহু বিবাহ বিরুদ্ধে, যে ঠিক সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি যেভাবে জোরালো আন্দোলন করেছেন, এগুলির বিরুদ্ধে তিনি অতটা জোরালো আন্দোলন করেননি। তিনি তার বিরুদ্ধে আরো কথা বলা হয়েছে যে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত এবং কোম্পানির যে বাণিজ্য এবং জমিদার প্রথা, এগুলির বিরুদ্ধে আসলে তিনি তেমন মুখ খোলেননি। এবং ভারতবর্ষে যে অবশিল্পায়ন বা যে ব্রিটিশ ঔপনিবেশিক যে শাসকদের যে অধিকার, তাদের মানে তার সেটি আসলে তিনি তার প্রতি তেমন কোনো মুখ খুলেননি বলে তাকে অনেকে বলেছেন যে ব্রিটিশদের তিনি নাকি ব্রিটিশদেরকে সহায়তা করেছেন, এমনও তার বিরুদ্ধে অভিযোগ এসেছে। আসলে এগুলি আমরা যত যাই বলি, এটা সমালোচনা হয়তো তার বিরুদ্ধে করা যায় কিছু, কিন্তু তিনি আমাদের সেই সময়টা দেখতে হবে যে তিনি কোন সময়ে ছিলেন। তিনি আজ থেকে 200 বছর আগে সে সময়ে ধর্মীয় একটি বেড়াজালের মধ্যে তৎকালীন মানুষের জীবনটি অষ্টে পৃষ্ঠে বাঁধা ছিল। সেখানে না ছিল কোনো শিক্ষা, শুধুমাত্র ধর্মীয় বা সাংস্কৃতিক শিক্ষা ছাড়া সে সময় কোনো শিক্ষা ছিল না। সে সময় মানুষকে ধর্মের ব্যাখ্যা দিয়ে সবকিছু করা হতো। তিনি আসলে সেই যে সময় তিনি হয়তো অনেক সতীদাহ প্রথা বন্ধ করেছেন, বাকিগুলি বিরুদ্ধে তিনি আন্দোলন করেছেন, তিনি হয়তো সেগুলির বিরুদ্ধে জোরালো আন্দোলন করতে পারেননি, সেটা একেবারে বন্ধ করতে পারেননি, কিন্তু তিনি শুরু করেছিলেন। সেই শুরুটি এখনো আছে। তিনি যে তাকে নবজাগরণের অগ্রদূত বলা হয়েছে। তিনি রামমোহন রায় আসলে একজন দার্শনিক, একজন ভবিষ্যৎ দ্রষ্টা ও যুগস্রষ্টা। তিনি যা করেছেন তা আসলে আমরা যদি এখনকার দিনে ভাবি, তাহলেও আমরা এখন অবাক হয়ে যাই। তিনি আমাদের আসলে প্রেরণার উৎস হয়ে টিকে ছিলেন, টিকে আছেন এবং টিকে থাকবেন। তিনি হিন্দু ধর্মের যে সমাজ এবং সংস্কারে যে ভূমিকা পালন করেছিলেন, সেজন্যই হিন্দু ধর্মের যে শিকল ভেঙে বেরিয়ে আসা সম্ভব হয়েছে। তিনি রামমোহন রায় আসলে আমাদের যে ভারতীয় উপমহাদেশ, আমরা যে এই বেল্টে যারা আছি, তাদেরকে সে নতুন ভাবে সামনে এগিয়ে চলার পথকে তিনি ত্বরান্বিত করেছিলেন। তিনি আসলে তিনি মানবতার মহত্ব প্রতিষ্ঠায় তিনি করেছিলেন, তিনি যা করেছিলেন তাকে বলা হয় আধুনিক মানুষ, ভারতবর্ষের প্রথম আধুনিক মানুষ। তিনি নবজাগরণের জনক বা নবজাগরণের অগ্রদূত। আমরা অনেকক্ষণ ক্লাস করলাম। রামমোহন রায় আসলে এত কম পুড়িয়ে আমরা আসলে তাকে বলতে পারবো না। আমরা তারপরেও বলি, রামমোহন রায় আসলে এমন একজন ব্যক্তিত্ব যাকে শুধুমাত্র তিনি তৎকালীন সমাজে তিনি যে আন্দোলন করেছিলেন, সেটি প্রথমত ধর্মের বিরুদ্ধে, সেটি দেশের বিদেশিদের বিরুদ্ধে, তিনি একটি সমাজের বিরুদ্ধে, তিনি সমস্ত কিছুর মধ্যে তিনি আন্দোলন করেছিলেন। আজকের দিনে আমরা তাকে নিয়ে আসলে চিন্তা ভাবনার কখনোই শেষ হবে না, তিনি যা করেছিলেন। যাই হোক, আমরা আজকের মতন শেষ করছি। আমরা নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টারে যাব। তোমাদেরকে একটু বলি, আমাদের আমরা যে করোনাকালীন যে ক্রান্তিকালীন সময় চলছে, সেই সময়টাই এখন আমরা একটু করোনার আবার দ্বিতীয় ওয়েভ শুরু হয়েছে। এখন আমাদের আক্রান্তের হার বেড়ে গেছে, কিছুটা মৃত্যুর হারও বেড়েছে। আমরা যাতে
সবাই সামাজিক দূরত্ব বজায় রাখি, বাইরে থেকে এসে বারে বারে হাত ধুয়ে ফেলি এবং গোসল করে ফেলি। আমরা যাতে মাস্ক পরে, আমরা প্রত্যেকে যাতে মাস্ক পরে বাইরে যাই, এটা আমাদের আমরা নিজেরা যাই, আমাদের পরিবারকে যাই, পরিবারকে সচেতন করি এবং আশেপাশে সবাইকে সচেতন করি। অবশ্যই মাস্ক পরবো, বারে বারে হাত ধুয়ে ফেলবো সাবান দিয়ে এবং এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলবো। আজকের মতন আমরা ক্লাস শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।